নমস্কার বন্ধুরা, এখন যে তোমরা গল্পটা শুনতে যাচ্ছ সেটা ভয়ানক গ্রামের ভৌতিক ঘটনা, যেটা শুনলে তোমরা ভয় পেতে বাধ্য হবে, তোমাদের গা শিউরে উঠবে। তো দেরি না করে চুপটি করে কানে হেডফোনটা খুঁজে দাও সাউন্ড বেটারের জন্য, আর ঠান্ডায় হারিয়ে যাও আমার সঙ্গে এক ভৌতিক জগতের গল্পে, যেখানে তোমরা পাবে শুধু ভয় ভয় আর ভয়। আমাকে ছেড়ে দাও তোমরা। আমি ওই গোলার ধানগুলো নষ্ট করিনি। ওই গোলার ধানগুলো চন্দন নষ্ট করেছে। আমি জানি ও তোমাদের মিথ্যা কথা বলছে, আর আমার ঘাড়ে ও মিথ্যে দোষ চাপিয়ে দিচ্ছে। মেয়েটির কথা শুনে বিহারীলাল মাটিতে হাত পা বাঁধা অবস্থায় অসহায় মেয়েটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই আবার আমার ছেলের নামে মিথ্যা কথা বলছিস শালে? লজ্জা করে না? এত মার খাওয়ার পরেও তোর মুখ থেকে মিথ্যে কথা বেরোচ্ছে চন্দনের নামে? এই কথা বলে বিহারীলাল রিকিয়ার গালে একটা ঠাস করে চড় মেরে তার পোষা গুন্ডাদের বলে, এই তোরা তাড়াতাড়ি মেয়ে ছেলেটাকে এই ধান ক্ষেতের মাঝখানে যে বড় বাঁশের খুঁটটা দেখতে পাচ্ছিস, ওই বাঁশের খুঁটটার সঙ্গে বাঁধ মেয়েটাকে, বেধর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মেরে ফেল। এই মেয়ে বেঁচে থাকলে আমাদের গ্রামের মানুষদের কষ্ট সহ্য করতে হবে, ফসলের ক্ষতি করে দেবে, সমস্ত ধ্বংস করে দেবে মাগি। বিহারীলালের কথা শেষ হতেই মাটিতে মুখ থুবড়ে পড়ে থাকা মেয়েটিকে বিহারীলালের পোষা গুন্ডাগুলো চুলের মুঠি ধরে টানতে টানতে ক্ষেতের মাঝখানে নিয়ে যায়। তারপর ক্ষেতের মাঝখানে দাঁড় করানো বড় বাঁশের খুঁটিটায় মেয়েটাকে ভালোভাবে বেঁধে তারপর কেরোসিন তেলের বোতল এনে সেই বোতলের ছিপি খুলে বোতলের মধ্যে থাকা পুরো কেরোসিন তেলটা মেয়েটার গায়ে ঢেলে দিতেই মেয়েটা চিৎকার করে কেঁদে বলে ওঠে, মোড়ল মশাই, আমি আপনার ফসল নষ্ট করিনি। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই গ্রাম ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব আমার ছোট্ট ভাইটাকে নিয়ে। মেয়েটার এই কথা শুনে গ্রামের কেউ একজনও প্রতিবাদ করতে এলো না। এই মেয়েকে বাঁচিয়ে রেখে লাভ নেই, এখনই মেরে ফেলাই ভালো, না হলে ও একদিন আমাদের কষ্ট করা ফসলের সমস্ত ক্ষতি করে দেবে। এই কথা বলে বিহারীলাল একটা জ্বলন্ত দেশলাই কাঠি নিয়ে মেয়েটার দিকে হাসতে হাসতে এগিয়ে আসে, আর মেয়েটার চোখে চোখ রেখে বলে, আমার ছেলের নামে মিথ্যে বদনাম করা, আমার ধান নষ্ট করা, দেখ এবারে কি আমি তোর কি হাল করি দেখ। এই কথা বলে বিহারীলাল তার হাতে ধরা জ্বলন্ত দেশলাই কাঠিটা মেয়েটার গায়ে ছুঁড়ে দিতেই মেয়েটার সারা শরীরটা দাউ দাউ করে লেলিহান আগুনের শিখায় জ্বলে ওঠে, আর মেয়েটা চিৎকার করে বলে ওঠে জ্বলন্ত আগুনের শিখার ভেতর থেকে বিহারীলালের উদ্দেশ্যে, মোড়ল মশাই, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে আবার এই গ্রামে ফিরে আসব। প্লেটের ওপর থেকে একটা ফিশ ফ্রাই তুলে নিয়ে
তাতে কামড় বসিয়ে কোয়েল আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, এই সামনেই তো আমাদের কলেজে বড়দিনের ছুটি পড়ছে। এই বড়দিনের এই একটা সপ্তাহ ছুটিতে আমরা 4 বন্ধু মিলে কোথাও একটা ঘুরে গেলে হয় না? কোয়েলের মুখে এই প্রশ্ন শুনে শ্রেয়া গরম কফির কাপে চুমুক দিতে দিতে আকাশ আর রক্তিমের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ রে আকাশ, এই রক্তিম, শোন না, সামনেই তো কলেজে বড়দিনের ছুটি পড়ছে রে। তোরা আমাদের নিয়ে কোথাও একটা ঘুরতে যাবার প্ল্যানিং কর না প্লিজ। শ্রেয়া ও কোয়েলের মুখে একই রকম কথার সুর শুনে রক্তিম তার মুখে ধরা সিগারেটটা জ্বালাতে জ্বালাতে বলে, আরে বাবা, কোথায় ঘুরতে যাবি সেটা তো বল, তারপর না সবাই মিলে যাওয়া যাবে। দেখ, এই শীতকালে পাহাড়ে ঘুরতে গেলে কেমন হয় বলতো? অনেক দিন তো পাহাড়ে ঘুরতে যাইনি। এইবারে শীতে পাহাড়ে ঘুরতে গেলে যাবি তো তোরা? কোয়েলের মুখে পাহাড়ে ঘুরতে যাওয়ার নাম শুনে শ্রেয়া আনন্দে উত্তেজিত হয়ে বলে, আরে একদম ঠিকঠাক। উফ, ঘোরার জায়গার যা কথা বলেছিস না তুই কোয়েল, উফ, আমি ভীষণ হ্যাপি। চল চল, অনেক দিন আমরা পাহাড়ে কোথাও ঘুরতে যাইনি। এবারে আমরা 4 বন্ধু মিলে পাহাড়ে যাই, চল, দারুণ মজা হবে। কোথায় ঘুরতে যাবি কিছু ঠিক করেছিস রে? কোয়েল তখন কাচুমাচু মুখ করে বলে, না রে, এখনো তো কিছু ঠিক করিনি। কোয়েল, শ্রেয়া ও রক্তিমের কথাগুলো এতক্ষণ ধরে আকাশ শুনছিল ঠিকই, কিন্তু মুখে কিছুই বলছিল না। এরপর সে নীরবতা ভেঙে বলে ওঠে বন্ধুদের উদ্দেশ্যে, আচ্ছা শোন, নর্থ সিকিমে লাচুং বলে একটা পাহাড়ি সুন্দর গ্রাম আছে। আমার একটা স্কুলের বন্ধু সায়ন, ওর একটা ফার্ম হাউস আছে ওখানে। ঘুরতে যাবি? দেখ, জায়গাটা কিন্তু খুব সুন্দর আর নিরিবিলি, মানে হিল স্টেশন, দারুণ জায়গা। তোদের লাচুং যাওয়ার টিকিটটা আমি কেটে জানাচ্ছি তারা। স্টেশন থেকে বেরিয়ে একটা জিপ গাড়ির সামনে দাঁড়িয়ে আকাশ সেই জিপ গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ভাই সাহেব, এ স্টেশন সে লাচুং গ্রাম কিতনা দূর है? মানে এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? আকাশের মুখে লাচুং গ্রামের নাম শুনে জিপ গাড়ির ড্রাইভারটি সিটের উপর আরাম করে শুয়েই ছিল। হঠাৎই সে ধরফড় করে বসে জিজ্ঞাসা করে, বেশ ভয় মাখানো কণ্ঠে, কোথায় যেন যাবেন স্যার আপনারা? এক্ষুনি বললেন, আর একবার গ্রামের নামটা বলুন তো। লাচুং গ্রাম, লাচুং। আকাশের মুখে আবার লাচুং গ্রামের নাম শুনে জিপ গাড়ির ড্রাইভারটির মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায় এবং সে কাঁপা কাঁপা গলায় আকাশ ও তার বন্ধুদের উদ্দেশ্যে বলে ওঠে, স্যার আপনারা খবরদার ওই লাচুং গ্রামে যাবেন না। ওই গ্রামে ডায়ান আছে, ডায়ান। যে বা যারা আজ পর্যন্ত ওই লাচুং গ্রামে ঘুরতে গেছে তারা কিন্তু ওই ডায়ানের কবলে পড়ে মারা গেছে। ওই গ্রামটা অভিশপ্ত গ্রাম। আমিও এক সময় আমার ফ্যামিলি নিয়ে ওই গ্রামে থাকতাম। ওই যবে থেকে ওই গ্রামের ডায়ানের উৎপাত শুরু হয়েছে, আমি তখনই গ্রাম ছেড়ে আমার ফ্যামিলি নিয়ে এই সিকিম শহরে শিফট হয়ে যাই। জিপ গাড়ির ড্রাইভারটির মুখ থেকে এই কথা শুনে রক্তিম তার হলুদ দাঁতগুলো বের করে খিক খিক করে হেসে উঠে বলে, ড্রাইভার সাহেব, আপনি হাসাচ্ছেন কিন্তু। আপনি আধুনিক প্রযুক্তি যুগে দাঁড়িয়ে আজকালকার দিনে ভূত প্রেত ডাইনি এসব বিশ্বাস করেন? ছি ছি ছি, আপনি আধুনিক যুগের মানুষ, এসব আপনি কিসব বলছেন বলুন তো? রক্তিমের কথা শুনে জিপ গাড়ির ড্রাইভারটি মুখ নিচু করে বলে, ওই লাচুং গ্রামে যা যা ঘটনা ঘটে চলেছে আজও আমি আপনাদের তাই বললাম। আমি বানিয়ে একটাও মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। আমার কথা আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানের মালিক আর খরিদ্দারগুলোকে জিজ্ঞাসা করুন না, ওরাও আমার মতো একই কথা বলবে। ওহ, ড্রাইভার সাহেব, আপনি একটু চুপ করবেন কি? তখন থেকে ভাট বকা শুনছি আপনার। আপনি প্লিজ চুপ করে গাড়িটা চালান, আমাদের দেরি হচ্ছে, যেতে দিন। ওকেই চলেছে। এই কথা বলে আকাশ ও তার বন্ধুরা যেই চলে যেতে যাবে, জিপ গাড়ির ড্রাইভারটি বলে ওঠে, আচ্ছা আপনারা দাঁড়ান, আমি আপনাদের নিয়ে যাচ্ছি, আসুন উঠে পড়ুন। গাড়ির ড্রাইভারটির মুখ থেকে এই কথা শুনে ওরা 4 জন
পরস্পরের মুখের দিকে তাকায়, কিন্তু কেউ কিছুই বলে না। এরপর ওরা গাড়িতে চেপে বসতেই জিপ গাড়ির ড্রাইভার লাচুং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং ওদের চারজনকে নিয়ে গাড়িতে যেতে যেতে বলে, শুনুন স্যারজি, ম্যাডামজিরা, আমি আপনাদের লাচুং গ্রাম যেখান দিয়ে শুরু হচ্ছে সেই পর্যন্ত নিয়ে যাচ্ছি। তবে আমি কিন্তু ওই অভিশপ্ত গ্রামের ভিতরে ঢুকবো না বলে দিলাম। ড্রাইভারের কথা শুনে রক্তিম বলে, আচ্ছা বেশ বেশ, তাই হবে। আপনি বরঞ্চ নিয়ে চলুন তো আমাদেরকে, তারপর দেখা যাবে। এরপর ওরা চারজন জিপ গাড়ি করে পাহাড়ি সরু রাস্তায় এঁকে বেঁকে যেতে যেতে দেখে সরু পাহাড়ি রাস্তার দুই পাশটা, একদিকে গভীর খাদ আর অন্যদিকে গভীর পাইন, ফাড়, শাল, সেগুন আরও নানা ধরনের পাহাড়ি গভীর জঙ্গল। এবং সেই পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে সুমিষ্ট একটা গন্ধ বেরোচ্ছে। এছাড়া মাঝে মাঝে দেখা যাচ্ছে পাহাড়ি মেয়ের দল ঝুড়ি মাথায় নিয়ে ওদের দেশওয়ালি ভাষায় গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে এবং তাদের একজনের সামনের দিকে বাচ্চা বাঁধা। এছাড়া এক একজনের পিঠে বড় বড় চায়ের ঝুড়ি। জিপ গাড়িতে যেতে যেতে শ্রেয়া জিপ গাড়ির ড্রাইভারকে প্রশ্ন করে, আচ্ছা ড্রাইভার সাহেব, আপনি লাচুং গ্রামটাকে অভিশপ্ত বলছেন কেন? ওই গ্রামে কি কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছিল? ওহ, আর তুইও জিজ্ঞেস করার মতো কোশ্চেন পেলি না? এই লোকটাকে এইসব প্রশ্ন করার কি দরকার? চুপচাপ চ না। আকাশের কথা শুনে শ্রেয়া একটু ঢোক গিলে বলে, তুই রাগ করিস না আকাশ, খুব জানতে ইচ্ছা হচ্ছিল তো, তাই ওনাকে এই প্রশ্নটা করলাম। তুই তো জানিস বল, আমার বরাবরই কৌতূহল প্রবণতাটা একটু বেশি। শ্রেয়ার প্রশ্ন শুনে ড্রাইভারটি তখন বলতে শুরু করে, ম্যাডামজি, ওই লাচুং গ্রাম অভিশপ্ত কেন বলছি, এই ঘটনাটা আমার এক প্রতিবেশী জেঠিমার মুখ থেকে শোনা। তা আজ থেকে প্রায় 16 বছর আগে ওই গ্রামের একটা মেয়েকে পুড়িয়ে মারা হয়, ঠিক আছে? কিন্তু কী কারণে যে পোড়ানো হয় সেটা আমার প্রতিবেশী জেঠিমা আজও জানে না। উনি শুধু বলেন যে ওই মেয়েটার অতৃপ্ত আত্মা নাকি আজও ওই গ্রামের মধ্যেই আছে আর ওর মৃত্যুর প্রতিশোধ নিয়ে যাচ্ছে আজও। কিন্তু কী কারণে যে মেয়েটি মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে সেইটা জেঠিমা আজও জানে না। আমি সেই প্রতিবেশী জেঠিমার মুখে যতটুকু শুনেছি ততটুকুই আপনাকে বললাম। ড্রাইভারটির মুখে ওই গ্রামের ওই সব ঘটনা শুনে শ্রেয়া আবারও প্রশ্ন করে, আচ্ছা ড্রাইভার সাহেব, যে মেয়েটিকে পুড়িয়ে মারা হয়েছিল মেয়েটার নাম কি ছিল? শ্রেয়ার মুখে এই প্রশ্ন শুনে ড্রাইভারটি মাথা চুলকাতে চুলকাতে বলে, জেঠিমা আমাকে মেয়েটির নাম বলেছিল, হয়তো নাম ছিল রিকিয়া। হ্যাঁ, রিকিয়া। এরপর ড্রাইভারটির মুখে পুড়ে মারা যাওয়া মেয়েটির নাম শুনে শ্রেয়া কিছু বলল না, শুধু চুপ করে থাকল। এরপর বেশ কিছুক্ষণ ধরে যাওয়ার পর জিপ গাড়িটা একটা ঝাঁকুনি দিয়ে পাহাড়ি সরু রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়ল। আকাশ জিজ্ঞাসা করল, ড্রাইভার সাহেব, কি ব্যাপার দাঁড়িয়ে পড়লেন যে? চলুন, যাবেন না? আকাশের প্রশ্ন শুনে ড্রাইভারটি আকাশের দিকে ঘাড় ঘুরিয়ে বলে, না স্যারজি, আর যাব না, আপনারা এখানেই নেমে যান। আপনারা কিছুটা এগিয়ে গেলে রাস্তাটার ওই বাঁ দিক দিয়ে একটা হলুদ সাইনবোর্ড দেখতে পাবেন। ওই সাইনবোর্ডের গায়ে আপনারা যে গ্রামে যাবেন সেই গ্রামের নামটা লেখা আছে, যান। গাড়ির ড্রাইভারটির মুখে এই কথা শুনে আকাশ আর কিছুই বলল না। গাড়ির ভাড়া মিটিয়ে তার বন্ধুদের নিয়ে গাড়ি থেকে নেমে যেই দুপা এগোতে যাবে অমনি পেছন থেকে জিপ গাড়ির ড্রাইভারটি ওদের উদ্দেশ্যে বলে, ও স্যারজি, ম্যাডামজিরা, একটু দাঁড়ান। পেছন দিক থেকে ড্রাইভারের গলা পেয়ে ওরা চারজন থমকে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভারটির দিকে তাকাতেই ড্রাইভারটি গাড়ি থেকে নেমে ওদের দিকে এগিয়ে আসে এবং পকেট থেকে একটা ছোট সাদা রঙের কাগজ বের করে এনে আকাশের হাতে সেই কাগজটা তুলে দেয় আর বলে,
স্যারজি, আপনি এই সাদা কাগজের চিরকুটটা রাখুন। এই চিরকুটে আমার ফোন নম্বর লেখা আছে। আপনারা ওই অভিশপ্ত গ্রামে ঘুরতে যাচ্ছেন, তো তাই ওই গ্রামে যদি আপনারা কোনো রকম অশুভ কোনো বিপদের সম্মুখীন হন, তাহলে এই কাগজে লেখা নম্বরে আমাকে ফোন করবেন। আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। জিপ গাড়ির ড্রাইভারটির হাত থেকে ছোট সাদা কাগজটা নিয়ে আকাশ নিজের জিন্সের প্যান্টের পকেটে চালান করে একটু মুখ বেঁকিয়ে তারপর বন্ধুদের নিয়ে নিজেদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেয় এবং তারা পাহাড়ি সরু রাস্তা ধরে কিছুক্ষণ চলার পর দেখে ড্রাইভারটির কথা অনুযায়ী সত্যি সত্যি রাস্তার বাঁ দিকে একটা বাঁশের খুঁটির গায়ে হলুদ সাইনবোর্ড লাগানো আছে এবং সেই হলুদ সাইনবোর্ডের গায়ে কালো কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা আছে, এটি একটি অভিশপ্ত গ্রাম। লেখাটা দেখে কোয়েল খুব ভয়ে চমকে ওঠে আর তার বন্ধুদের উদ্দেশ্যে বলে, এই দেখেছিস ওই গ্রামের নিচে অভিশপ্ত গ্রাম বলে লেখা? আচ্ছা, এই গ্রামটা কি সত্যি সত্যি অভিশপ্ত রে? কোয়েলের মুখে এই কথা শুনে তার বন্ধুরা হু হু করে হেসে ওঠে এবং আকাশ রেগে গিয়ে বলে, এই কোয়েল, একটু চুপ করবি? তুইও কি ড্রাইভারের মতো ভাট বকতে শুরু করলি নাকি? আকাশের ধমক শুনে কোয়েল কিছু বলে না, চুপ করে যায়। এরপর ওরা হলুদ সাইনবোর্ডের লেখাটা কিছুটা ছাড়িয়ে হেঁটে যেতেই আকাশের ফোনটা বেজে ওঠে। ফোনটা বেজে উঠতেই আকাশ পকেট থেকে ফোন বের করে দেখে তার বন্ধু সায়ন ফোন করছে। এই আকাশ, তোরা কোথায় এখন? গ্রামে ঢুকে পড়েছিস? হ্যাঁ, এই তো আমরা গ্রামে ঢুকে গেছি প্রায়। তুই কোথায়? এই আয় তাড়াতাড়ি। তোরা আয়, আস্তে আস্তে, আমি আসছি, একটু ওয়েট কর। সায়নের ফোনটা কেটে আকাশ তার বন্ধুদের দিকে তাকিয়ে বলে, চল একটু এগিয়ে যাই আমরা, সায়ন আসছে। আকাশের কথা শুনে ওরা তিনজনই আকাশের সঙ্গে হাঁটতে থাকে, কিন্তু কোয়েল যেই 2 পা এগিয়েছে হঠাৎই তার মনে হলো যেন তার কানের সামনে কেউ ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, আয়, তোরা এই গ্রামে আয়, তোরা সব কটা আমার হাতে পড়বি, আমি তোদের কাউকে ছাড়বো না। কোয়েলের কানের সামনে এই কথাগুলো ভেসে আসতেই সে ভয়ে চমকে ওঠে, পেছন ফিরে অস্ফুট স্বরে বলে, কে এই কথাগুলো বললো? কিন্তু পেছন ফিরে কোয়েল কাউকেই দেখতে পেল না। তবুও তার মনে হলো তার মুখের সামনে থেকে একটা গরম হাওয়া যেন চলে গেল। কোয়েলকে ওইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে দেখে রক্তিম চিৎকার করে বলে ওঠে, ওই কোয়েল, রাস্তার মাঝখানে এরকম হাদার মতো দাঁড়িয়ে কি দেখছিস? মানে পাহাড়ি সুন্দর ছেলে ঠেলা দেখতে পেলি নাকি রে? রক্তিমের কথা কানে যেতেই কোয়েলের সম্বিত ফেরে। জানিস, আমি তোদের সঙ্গে হেঁটে হেঁটে আসছি আর আমার কানের সামনে কে যেন মেয়েলি ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠল, আমরা নাকি এই গ্রামে ঢুকলে ও নাকি আমাদের মেরে ফেলবে। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে তোকে ভূতে ধাওয়া করলো? হ্যাঁ, ভূতটার মনে হয় তোকে পছন্দ হয়েছে। আকাশ, এসে গেছিস? ওদের তিনজনের কথার মাঝে সায়নের গলা শোনা যায়। সায়নের গলা শোনা যেতেই ওরা তাকিয়ে দেখে ওদের সামনে লাল চেক শার্ট পরা আর কালো রঙের জিন্স পরা বেটে ফর্সা মতো ঝাঁকড়া চুলের একটি ছেলে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। কিরে ভাই, কেমন আছিস? আমি ভালো আছি, তুই? আমি বিন্দাস। কত বছর হয়ে গেল বলতো কলকাতায় আসিস না? হ্যাঁ, কবে আসবি? হ্যাঁ, আর বলিস না রে আকাশ, এখানে এত কাজের চাপ যে কলকাতায় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না। তার মধ্যে আমার বানানো ফার্ম হাউসটা তো আছে, ওটার তো দেখভাল করতে হয়। এবার যখন এখানে এসেছি তোকে একেবারে কাঁধে করে তুলে নিয়ে কলকাতায় যাব। তুই থাকবি আমার বাড়িতে। আচ্ছা বেশ, দেখা যাবে। চল, সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি আমার ফার্ম হাউসে চল। এই কথা বলে সায়ন যেই আকাশকে সঙ্গে নিয়ে ফার্ম হাউসের দিকে যাবে, সায়ন আকাশের বন্ধুদের দিকে তাকিয়ে বলে ওঠে, এরা তোর কি হয়, রিলেটিভ নাকি?
ওহো, তোর সঙ্গে পরিচয় করানো হয়নি। এ দেখ, আচ্ছা, এরা হলো আমার কলেজের সব বান্ধবী আর বন্ধু। এই যে নীল টপ পরা মেয়েটা, এ হচ্ছে শ্রেয়া। শ্রেয়ার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, কোকড়ানো চুল, ও হলো কোয়েল, আমার উডবি ওয়াইফ। সামনে জানুয়ারি মাসে আমাদের এঙ্গেজমেন্ট। আর কোয়েলের পাশে যে লাল জ্যাকেট, ফর্সা লম্বা হ্যান্ডসাম বয়, ও হলো রক্তিম, আমাদের কলেজের টপার, হেভি পড়াশোনায়। এরপর সায়নের সঙ্গে আলাপ পরিচয় সারার পর ওরা চারজন তার সঙ্গে ফার্ম হাউসের দিকে যেতে থাকে। শ্রেয়া বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে যখন যাচ্ছিল, হঠাৎ সে দেখল তাদের পাহাড়ি রাস্তার পাশের জঙ্গল থেকে কেউ যেন দৌড়ে রাস্তার ওপাশের জঙ্গলে মিলিয়ে গেল। যে মিলিয়ে গেল তার সারা শরীর যেন দাউ দাউ করে আগুন জ্বলছিল। শ্রেয়া হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে রাস্তার দিকে আঙুল দেখিয়ে চিৎকার করে বলে ওঠে, এই এই তোরা দেখলি তোরা রাস্তার মাঝখান দিয়ে একটা আগুন জ্বলে যাওয়া মানুষ রাস্তার এদিক থেকে ওই দিকে চলে গেল। কই, আমরা তো কোনো জলজ্যান্ত মানুষকে রাস্তার এদিক ওদিক যেতে দেখিনি। আরে ধুর, কি দেখেছিস? শ্রেয়ার মুখে কথা শুনে সায়নের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কিন্তু সে ভয়টাকে চেপে রেখে একটু কাঁপা কাঁপা গলায় শ্রেয়ার উদ্দেশ্যে বলে, কই ম্যাডাম, রাস্তার মাঝখানে আমরা 5 জন ছাড়া তো আর কেউ নেই, পুরো ফাঁকা, দেখুন। সায়নের কথা শুনে শ্রেয়া রাস্তার এই দিক ওই দিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর ওরা চারজন সায়নের সঙ্গে হাঁটতে হাঁটতে একটা জনবসতির ভেতর ঢোকে। দেখে জনবসতিটার চারিদিকে সবুজ ক্ষেত, আর ক্ষেতের সেই মাঝখানে বড় ছোট ও মাঝারি ধরনের নানা রং বেরঙের কাকতাড়ুয়া দাঁড় করানো আছে, এবং ওই ক্ষেতের মধ্যে সব বয়সী ছেলে মেয়ে কাজ করছে। কেউ ধান তুলছে, কেউ ধানের চারা রোপণ করছে, কেউ বা ধান ঝাড়ছে, কেউ বা ধান মাথায় করে ঘরে নিয়ে যাচ্ছে। এরপর ওরা যত লাচুং গ্রামের ভেতরে ঢুকতে থাকে, দেখে ধানের কাজ ছাড়া কেউ কেউ মাটি ও কাঠের নানান রকম জিনিসপত্র বানাচ্ছে। আবার কেউ কেউ গ্রামের একটা জায়গায় বসে গান গাইছে, আবার কেউ বাঁশি বাজাচ্ছে। কিন্তু গ্রামের লোকগুলো কি গান গাইছে সেটা বোঝা গেল না। ওদের দেশওয়ালি ভাষার গান। এছাড়া ওই গ্রামের মানুষদের থাকার জন্য ছোট ছোট কাঠের তৈরি খড়ের ছাউনি বাড়ি গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর ওরা চারজন যখন সায়নের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছিল, হঠাৎ কোথা থেকে খালি গায়ে কালো মতো একটা বাচ্চা ছেলে ওদের দিকে দৌড়ে আসে এবং গা মাথা চুলকাতে চুলকাতে হলুদ দাঁত বের করে অদ্ভুতভাবে হাসতে হাসতে ওদেরকে বলে, তোরা বুঝি এই গ্রামে নতুন? বাচ্চা ছেলেটার মুখে প্রশ্ন শুনে রক্তিম বলে, হ্যাঁ, কিন্তু কেন? তোরা যদি নিজের ভালো চাস তাহলে এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যা। ও তোদেরকে মেরে ফেলবে। ও এই গ্রামের কাউকে বাঁচতে দেবে না। এই কথা বলে বাচ্চা ছেলেটা আবার লাফিয়ে লাফিয়ে কোথায় যেন চলে যায়। বাদ দিন ওর কথা, একটা পাগল সারাদিন এক কথা গ্রামের সবাইকে বলে বেড়ায়। এরপর ওরা হাঁটতে হাঁটতে একটা মাঝারি ধরনের কাঠের তৈরি বাড়ির সামনে এসে দাঁড়াতেই সায়ন বলে ওঠে, এই হলো আমার ফার্ম হাউস। আয় আকাশ, ভেতরে আয়, আপনারাও আসুন। এই কথা বলে সায়ন ওদের ফার্ম হাউসের ভেতর নিয়ে যেতেই দেখে ফার্ম হাউসের সামনে একটা টানা লম্বা বারান্দা দিয়ে ঢুকেই একটা মাঝারি ধরনের ডাইনিং রুম, আর ডাইনিং রুমের পাশাপাশি দুটো শোয়ার ঘর এবং তার পাশে একটা বাথরুম। ফার্ম হাউসটা বেশ ছোটোর মধ্যে সুন্দর দেখতে। ওদের ফার্ম হাউসটা দেখে বেশ পছন্দ হলো। তোরা এখন বিশ্রাম কর, আমি সুলেখাকে দিয়ে তোদের জন্য কফি আর স্ন্যাক্স দিয়ে যেতে বলছি ঘরে। শোন আকাশ, রাত 9টার পর তুই আর তোর বন্ধুরা ফার্ম হাউসের বাইরে বেরোবি না, আর মাঝরাতে ফার্ম হাউসের বাইরে থেকে কোনো রকম যদি আওয়াজ শুনিস বা কারোর ডাক শুনিস
একদম বাইরে যাবি না, বাইরে বেরোলেই কিন্তু ঘোর বিপদ। সায়নের কথাগুলো শুনে আকাশ বলে ওঠে, কেন রে? রাত 9টার পরে বেরোবো না কেন? আর তুই মাঝরাতে যদি ডাকিস তাহলেও বেরোবো না, কেসটা কি? আসলে এই গ্রামের যিনি মোড়ল আছেন, তিনি রাত 9টার পর ঘর থেকে আমাদের বাইরে বেরোতে নিষেধ করেছেন। তার একটা কারণ আছে বিশেষ, আমি সেটা তোকে পরে বলবো। যেটা বললাম তুই আর তোর বন্ধুরা শুনিস, এতে তোদেরই মঙ্গল হবে। এই কথা বলে সায়ন চলে যায়। হঠাৎ মাঝরাতে একটা কান্নার আওয়াজে শ্রেয়ার ঘুমটা ভেঙে যেতেই সে বিছানার উপর উঠে বসে। বাইরে থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে না? এত রাতে ফার্ম হাউসের বাইরে কে কাঁদছে আবার? শ্রেয়া বিছানা ছেড়ে উঠে জানালার কাছে যায়। জানালা খুলে দেখে রাস্তায় জ্বলা হালকা হলুদ ল্যাম্পপোস্টের আলোয় ফার্ম হাউস থেকে একটু দূরে একটা ধানের গোলার সামনে মাথা নিচু করে একটা মেয়ে বসে আছে আর কাঁদতে কাঁদতে বলছে, ওরা আমাকে মেরে ফেলবে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মেয়েটি কে? এই শীতের মাঝরাতে বাইরে বসে কাঁদছে কেন? দেখতে হচ্ছে তো। এই কথা বলে একটা জ্যাকেট চাপিয়ে শ্রেয়া খুব নিঃশব্দে ফার্ম হাউসের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মেয়েটির দিকে এগিয়ে যায় আর মেয়েটিকে ওইভাবে ধানের গোলার সামনে বসে কাঁদতে দেখে শ্রেয়া মেয়েটির কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? কে আপনি? এই শীতের রাতে নিজের বাড়ি ছেড়ে এখানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? শ্রেয়া দেখলো তার এই প্রশ্ন করাতে মেয়েটি চুপ করে যায়। চুপ করে গিয়ে ধীরে ধীরে মুখ তোলে ঠিকই, কিন্তু শ্রেয়া মেয়েটির মুখ দেখতে পায় না, কারণ সে পেছন ফিরেছিল। তারপর সেই মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মেয়েটি ধীরে ধীরে শ্রেয়ার দিকে মুখ ফেরাতে শ্রেয়া মেয়েটির মুখের আর শরীরের দিকে তাকিয়ে যা দেখে তা হলো মেয়েটির মুখ থেকে শুরু করে সারা শরীরে আগুন ঝলসে যাচ্ছে এবং মেয়েটির শরীর আগুনে পুড়ে যাওয়ার জন্য মেয়েটির গায়ের পোড়া চামড়াগুলো মোমের মতো খসে খসে পড়ছে আর মেয়েটির শরীর থেকে একটা বিশ্রী আষ্টে দুর্গন্ধ বেরোচ্ছে। এছাড়া মেয়েটির চোখের মণি বলে কিচ্ছু নেই, ওই জায়গায় পুরো সাদা ফ্যাট ফ্যাট করছে। ওইখান থেকে সাদা একটা রস গলে গলে পড়ছে। অচেনা মেয়েটির ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ দেখে শ্রেয়া যেই ভয়ে চিৎকার করে ঘরে ঢুকতে চাপে, অমনি সেই পোড়া মতো মেয়েটা তার একটা পোড়া কালো হাত দিয়ে শ্রেয়ার লম্বা চুল খামচে টেনে ধরে হিস হিসে গলায় শ্রেয়াকে কাছে টেনে বলে, আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই রে মেয়ে, আমার হাতেই আজ তোর মৃত্যু লেখা আছে। এই কথা বলে সেই পিশাচি মেয়েটা এক ধাক্কা মেরে শ্রেয়াকে মাটিতে ফেলে দেয়। শ্রেয়ার গায়ে ঝাঁপিয়ে পড়ে শ্রেয়ার গলা টিপে ধরতে সে চিৎকার করে তার বন্ধুদের ডাকতে থাকে। শ্রেয়ার চিৎকার শুনে তার 3 বন্ধু ইতিমধ্যে বাইরে বেরিয়ে এসেছে আর যা দৃশ্য দেখেছে তা বড়ই অদ্ভুত। ওরা 3 জন বিস্ফারিত দৃষ্টিতে দেখে শ্রেয়া মাটিতে শুয়ে নিজের হাত দিয়ে গলা টিপছে আর হাত পা ছুঁড়ছে। ইতিমধ্যে শ্রেয়ার চিৎকার শুনে গ্রামের বাকি লোকেরা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে তার এই অবস্থা দেখে চিৎকার করে শ্রেয়ার বন্ধুদের উদ্দেশ্যে বলতে থাকে। গ্রামের লোকেদের চিৎকার শুনে তাদের ভিড় ঠেলে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে ক্ষণক্ষণে গলায় বলে, শোনো, এত ভয় পাওয়ার কিচ্ছু হয়নি তোমাদের, আমি আছি, ওর কিচ্ছু হবে না। এই কথা বলে বয়স্ক ভদ্রলোকটি তার হাতে ধরা কাঁচের বোতল থেকে কিছুটা জল শ্রেয়ার গায়ে ছিটিয়ে দেয়। কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি ছিলেন বলেই আমার এই বন্ধুটি প্রাণে বেঁচে গেছে। আচ্ছা, আপনি কি এই গ্রামেরই লোক?
বয়স্ক ভদ্রলোকটি কিছু হয়তো আকাশকে বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একজন বলে ওঠে, উনি এই গ্রামের মোড়ল, ওনার নাম বিহারীলাল তামাং। কাকা টুকটাক তন্ত্রমন্ত্র জানেন বলে ওই ডাইনির হাত থেকে তোর ওই বান্ধবীকে বাঁচিয়ে দিয়েছেন। আর যদি উনি না থাকতেন তাহলে হয়তো ওই ডাইনি তোর বান্ধবীকে মেরেই ফেলতো। হে কিরে, তুই ঘুমোসনি এখনো? আকাশের প্রশ্ন শুনে সায়ন একটু হাই তুলতে তুলতে বিরক্তি ভরা সুরে বলে, ঘুমাতে পারলাম কই? সেই অফিসের কাজ সেরে আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করেছি, অমনি বাইরে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তাও আবার গ্রামবাসীদের চিৎকারের আওয়াজ শুনে আমার মনে হলো তোরা হয়তো কেউ কোনো বিপদে সম্মুখীনে পড়েছিস। তাই তো আমি বিহারি কাকাকে খবর দিয়ে ওনার পেছন পেছন ছুটতে ছুটতে এলাম। আর এসে দেখি ঠিক তাই, তোদের মধ্যে একজন বিপদ মাধিয়ে বসে আছে। তোকে তো আকাশ পই পই করে বারণ করেছিলাম রাতে বাইরে থেকে কোনো অস্বাভাবিক রকমের আওয়াজ শুনলে বেরোবি না। তোর ওই বান্ধবীটা বেরোলো কি করে? আরে ও কখন ফার্ম হাউস থেকে বেরিয়ে গেছে আমরা কেউ জানতেই পারিনি। আর আমরা তখন অঘরে ঘুমাচ্ছি, ক্লান্ত সবাই, কি করে জানবো? আচ্ছা সায়ন, তুই কি একটা ডাইনির কথা বলছিলি না, যে নাকি শ্রেয়াকে মেরে ফেলতে চাইছিল? একটু আগে ডাইনিটা কে রে সায়ন? খুলে বল না ব্যাপারটা। আকাশের মুখে ডাইনির কথা শুনে সায়ন ও বিহারীলাল পরস্পরের মুখের দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। সায়ন বলে, এখানে তো 4-5 দিন থাকছিসই, তোকে একদিন ডাইনি সম্পর্কে সব কথা বলবো। তুই আজ খুব ক্লান্ত, যা ঘরে গিয়ে ঘুমা। আমারও খুব ঘুম ঘুম পাচ্ছে। এই কথা বলে সায়ন নিজের ঘরে চলে যেতেই আকাশও ঘরে ফিরে আসে আর দেখে শ্রেয়া কোয়েলকে জড়িয়ে ধরে কাঁদছে। তোরা বিশ্বাস কর, আমার কথা বিশ্বাস কর, আমি নিজের গলা টিপে ধরিনি। ওই ডায়েরিটা আমার গলা টিপে ধরেছিল, আমার গলা টিপে ধরেছিল, আমি ধরিনি। শ্রেয়ার মুখে ডাইনির নাম শুনে আকাশ প্রশ্ন করে, এই শ্রেয়া, তোর সঙ্গে ঠিক কি কি ঘটেছে একটু আগে সবটা আমাকে খুলে বলতো। একদম ডিটেলসে বলবি, কিচ্ছু মিস করবি না। আকাশের মুখে প্রশ্ন শুনে শ্রেয়া তখন কিছুক্ষণ আগে কি কি করেছে আর তার সঙ্গে কি ঘটনা ঘটেছে সব কথা খুলে বলতেই আকাশ শ্রেয়ার মুখ থেকে সব কথা শুনে বিড়বিড় করে বলে, এই গ্রামে এমন কিছু একটা রহস্য আছে যেটা সায়ন আমাদের থেকে লুকিয়ে যাচ্ছে। না, যেভাবে হোক এই রহস্যের কথা আর ওই ডাইনির কথা ওর পেট থেকে বের করতেই হবে। এই কথা ভাবতে ভাবতে আকাশের হঠাৎ চোখ যায় জানালার দিকে। মনে হলো কেউ যেন জানালার কাছ থেকে হুঁশ করে সরে গেল। কিরে, তুই ওইভাবে জানলার কাছে ছুটে গেলি কেন? কি হয়েছে? কিছু হয়নি, তোরা ঘুমিয়ে পড়, কালকে সকাল সকাল আবার আমাদের বেরোনোর আছে, ঘুমো। এই কথা বলে আকাশ ও রক্তিম নিজের ঘরে চলে যেতেই কোয়েল ঘরের আলো নিভিয়ে শ্রেয়াকে নিয়ে শুয়ে পড়ে। কিন্তু শ্রেয়ার বারবার মনে হতে থাকলো ওই মেয়েটা যেন ওর কানে কানে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। কিরে, তোরা কোথাও বেরোচ্ছিস নাকি? পেছন দিক থেকে সায়নের গলা ভেসে আসতেই আকাশ পেছন দিকে তাকিয়ে দেখে সায়ন তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে সায়ন, একটু বেরোচ্ছি, বন্ধুদেরকে নিয়ে গ্রামে একটু ঘুরে আসি। আচ্ছা, বেরোচ্ছিস বেরো। বন্ধুদের নিয়ে যে কথাটা তোদের বলতে এসেছিলাম, আজ বিকেলবেলায় গ্রামে পুজো আছে। মোড়ল মশাই আমাকে দিয়ে তোদের নিমন্ত্রণ করে পাঠিয়েছে। তোরা কিন্তু আসিস এই পুজোয়। কিসের পুজো আজ সায়নদা? গ্রামে কিসের পুজো হচ্ছে? মা ধানেশ্বরীর পুজো। মানে আমরা যেমন লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজোর দিন এই পাহাড়ি গ্রামে তেমন মা ধানেশ্বরীর পুজো হয় বড় করে। মোড়ল মশাইয়ের বাড়ির পাশে, কারণ এই ধানেশ্বরীর পুজোর মাধ্যমে এই গ্রামে যারা চাষবাদ করে আর যারা ফসল ফলায় তারা মনে করে এই ধানেশ্বরী মায়ের পুজো করলে নাকি তাদের ফসল আরও ভালো হবে।
আর মা ধানেশ্বরী আরো ভালো ভালো ফসল দেবে তাদেরকে সারা বছর ধরে। দেখ, মোড়ল মশাই যখন পুজোয় নেমন্তন্ন করেছেন ভালোবেসে, আমরা অবশ্যই যাব। তুই ওনাকে বলে দিস, কেমন? এরপর সেই দিন ওদের চারজনের গ্রামের আশপাশটা ঘুরে দেখতে দেখতে পুজোয় মোড়ল মশাইয়ের বাড়ি যেতে যেতে বেশ সন্ধে হয়ে যায়। মোড়ল মশাইয়ের বাড়ির সামনে একটা মাঝারি ধরনের মাঠ। সেই মাঠের মাঝখানে একটা বিরাট বড় ধানের গোলা। সেই ধানের গোলাটাকে নানা রকম ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ধানের গোলার সামনে একটা ছোট লক্ষ্মী ঠাকুরের মূর্তি রাখা এবং ওই ধানের গোলাটাকে ঘিরে নানান রকমের ক্ষেতের ফসল রাখা আছে এবং প্রত্যেকটা ক্ষেতের ফসলের গায়ে ফুল বেলপাতা ছড়িয়ে রাখা আছে। এছাড়া ওই বড় ধানের গোলা আর লক্ষ্মী ঠাকুরের মূর্তিটার সামনে লাল বস্ত্র পরিহিত একটা লোক পুজো করছে। আর সেই পুজো গ্রামের লোকেরা ভক্তি ভরে হাত জড়ো করে দেখছে। থেকে থেকেই সবাই চিৎকার করে বলে উঠছে, ওদের চারজনকে পুজোর ওইখানে আসতে দেখে সায়নের সঙ্গে গ্রামের মোড়ল বিহারীলাল এগিয়ে এসে ওদের উদ্দেশ্যে বলে, আপনারা এই পুজোয় এসেছেন, আমি যে কি খুশি হয়েছি আপনাদের কি বলবো। আপনারা এসেছেন যখন, পুজোর প্রসাদ না গ্রহণ করে কিন্তু এখান থেকে যাবেন না, দয়া করে। আচ্ছা ঠিক আছে কাকা। এরপর কিছুক্ষণ বাক্যালাপের পর বিহারীলাল বলে, আচ্ছা বলছি তোমরা বসে একটু পুজো দেখো, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ এই আকাশ, শোন না, বলছি আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না, বুঝলি? আমি একটু ঘরে গিয়ে ঘুমাই, না ঘুমালে শরীরটা আরও খারাপ করবে। তোরা যখন ওই প্রসাদ খাবি তখন আমাকে একটু ফোন করে ডাকিস, চলে আসবো। আচ্ছা বেশ। আকাশের কথা শুনে রক্তিম ফার্ম হাউসের পথে রওনা দেয়। মোড়ল মশাইয়ের বাড়ি থেকে সায়নের ফার্ম হাউস বেশি দূরে ছিল না, মাত্র 15 মিনিটের রাস্তা এবং 15 মিনিটের মধ্যে রক্তিম হাঁটতে হাঁটতে ফার্ম হাউসে পৌঁছে যায় এবং ফার্ম হাউসে ঢুকে রক্তিম জামা কাপড় খুলে বাথরুমে স্নান করার জন্য যেই বাথরুমের দরজা খুলতে যাবে, হঠাৎ তার নাকে একটা আষ্টে দুর্গন্ধ ভেসে আসে। বাবা, বাথরুম থেকে এরকম পচা আসছে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? ছুঁচো ফুচো মরলো নাকি? এই কথা বলে রক্তিম বাথরুমের ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়ে দেখে কিছুতেই সেই গন্ধটার উৎস সে ঠাউর করতে পারে না। এরপর ধীরে ধীরে গন্ধটা কেটে যেতেই সে হাতের টাওয়ালটা বাথরুমের স্ট্যান্ডের ওপর রেখে মগটা নিয়ে বাথরুমের জল ভর্তি চৌবাচ্চাটায় যেই মগে করে জল তুলতে যাবে, হঠাৎ চৌবাচ্চাটার জলের ভেতর থেকে একটা পচা গলা পোড়া হাত এসে রক্তিমের হাতটা চেপে ধরতেই রক্তিম তাল সামলাতে না পেরে জল ভর্তি চৌবাচ্চার মধ্যে পড়ে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও বাঁচাও বাঁচাও। ধের সালা, রক্তিমকে কখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি, বেজে বেজে ফোন কেটে যাচ্ছে, পাল্টা ধরছেও না, কি ঘুমছে ঘুমাচ্ছে। শোন আকাশ, ও এখন গভীর ঘুমে নিমজ্জিত, ও এখন কিছুতেই ফোন ধরবে না। আমাদের মধ্যে একজন গিয়ে ওকে ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ কোয়েল, এইটা একদম ঠিক বলেছিস। তাহলে আমাদের মধ্যে কে যাবে? আমি যাচ্ছি রক্তিমকে ডাকতে, তুই চিন্তা করিস না। রক্তিম, এই রক্তিম, ওঠ, দরজাটা খোল, পুজোর ওখানে প্রসাদ খেতে যাবি না? এই কথা বলতে বলতে কোয়েল ফার্ম হাউসের সদর দরজায় ধাক্কা দিতেই দরজাটা সঙ্গে সঙ্গে খুলে যায়। দরজাটা হাট করে খুলে যেতেই কোয়েল বেশ অবাক হয়ে যায়। এ কি, দরজাটা এইরকম হাট করে খুলে রেখে রক্তিম ঘরের ভিতর পড়ে পড়ে ঘুমাচ্ছে? সত্যি ওরা আক্কেল জ্ঞান বলিহারি। এই কথা বলে রক্তিম আর আকাশ যেই ঘরে আছে সেই ঘরের দিকে কোয়েল যায়। গিয়ে দেখে রক্তিম বিছানার ওপর শুয়ে নেই, বাথরুমের দরজাটা অল্প করে খোলা। বাথরুমের দরজাটা অল্প খোলা দেখে কোয়েল বাথরুমের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, এই রক্তিম, তুই তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে আয়, চল আমাদের সঙ্গে।
মোড়ল মশাই পুজোর ওইখানে প্রসাদ খেতে ডাকছে তো। কিন্তু কোয়েল দেখল তার এই প্রশ্ন করাতে বাথরুমের ভেতর থেকে কোনো উত্তর এলো না। এরপর কোয়েলের কি মনে হতেই সে ধীরে ধীরে বাথরুমের দরজাটা খুলে বাথরুমের ভেতর মুখ বাড়াতেই যা দেখে তা হলো রক্তিম চৌবাচ্চার জলের মধ্যে হাত পা ছড়িয়ে পড়ে আছে, আর তার চোখ দুটো কে যেন খুবলে তুলে নিয়েছে, এবং চোখ খুবলে তুলে নেওয়ার জন্য ওইখান থেকে ঝরঝরে লালচে কালো রক্ত গড়িয়ে পড়ছে, আর গাল দুটো চিড়ে দেওয়ার জন্য মুখটা হাঁ হয়ে রয়েছে। রক্তিম মুখটা হাঁ করে থাকার জন্য রক্তিমের মুখের আকৃতি পুরো বদলে গেছে, খুবই বিশ্রী রকম দেখতে লাগছে। ফার্ম হাউসের বাথরুমে রক্তিমের ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে কোয়েল চিৎকার করে ছুটে ফার্ম হাউসের বাইরে বেরিয়ে আসে, এবং ছুটতে ছুটতে যখন পুজোর ওইখানে আকাশের কাছে যেতে যাবে, হঠাৎ মেয়েলি সুরে কান্নার আওয়াজ। একটা কান্নার আওয়াজ আসছে না? হ্যাঁ তো, একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে, কিন্তু কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে? এই কথা বলে কোয়েল চারিদিকে তাকাতেই তার চোখ যায় একটা ভাঙা কুঁড়ে ঘরের দিকে। ভাঙা কুঁড়ে ঘরের দিকে কোয়েলের চোখ যেতেই ও দেখে ওই কুঁড়ে ঘরের খোলা জানালার ভেতর থেকে একটা হালকা হলুদ আলো জ্বলতে দেখা যাচ্ছে, এবং ওই কুঁড়ে ঘরের ভেতর থেকে কান্নার আওয়াজটা ভেসে আসছে। এই কতক্ষণ লাগে বলতো ওদের এখানে আসতে? সেই তখন থেকে দুজনকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোনটা নট রিচেবল বলেই চলেছে। কি করি বলতো? না, আর উপায় নেই, এবার আমাদের দুজনকেই ফার্ম হাউসে যেতে হবে। তাই বুঝলি, চল, বেশি দেরি করা ঠিক হবে না। এইদিকে সবে প্রসাদ খেয়ে চলে যাচ্ছে। এই কথা বলে আকাশ আর শ্রেয়া পুজোর জায়গা ছেড়ে ফার্ম হাউসের দিকে যেই না যেতে যাবে, সায়ন তখন পেছন থেকে এসে আকাশকে বলে, এই কোথায় যাচ্ছিস তোরা? প্রসাদ খাবি না? আরে দেখ না, রক্তিমের শরীরটা একটু খারাপ বলে ঘুমোতে এলো ফার্ম হাউসে। তারপরে কোয়েলকে পাঠালাম, রক্তিম ফোন ধরছে না দেখার জন্য। এখন দুটোর মধ্যে একজনও ফোন ধরছে না, সমানে ফোন করে যাচ্ছি। কি কেস বলতো? ওরা দুজন আবার সেই ডাইনিটার পাল্লায় পড়লো না তো? ওই সায়ন, বিড়বিড় করে কি কথা বলছিস? ওই না, কিছু না। চল আকাশ, আমিও তোদের সঙ্গে ওদের ডাকতে ফার্ম হাউসে যাই। এই কথা বলে সায়ন আকাশ আর শ্রেয়ার সঙ্গে ফার্ম হাউসের দিকে রওনা দেয়। ফার্ম হাউসের সামনে আসতেই দেখে ফার্ম হাউসের সদর দরজাটা হাট করে খোলা। ফার্ম হাউসের দরজা খোলা দেখে আকাশ বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, রক্তিম, কোয়েল, এ কি রে, কোথায় তোরা? যাবি না নাকি প্রসাদ খেতে? এই রক্তিম! ঘরের ভেতর থেকে রক্তিম ও কোয়েলের কোনো গলার আওয়াজ না পেয়ে আকাশ, শ্রেয়া ও সায়ন ফার্ম হাউসের ভেতরে ঢোকে, এবং দুটো ঘরে কাউকে দেখতে না পেয়ে সারা ফার্ম হাউস জুড়ে তন্ন তন্ন করে দুজনকে খুঁজতে শুরু করে। রক্তিম আর কোয়েলকে খুঁজতে খুঁজতে ফার্ম হাউসের বাথরুমের দিকে চলে যায়, এবং বাথরুমের দিকে শ্রেয়া যেতেই দেখে বাথরুমের দরজাটা হাট করে খোলা, আর বাথরুমের দরজার সামনে বেশ কিছুটা রক্ত পড়ে। বাথরুমের সামনে রক্ত পড়ে থাকতে দেখে শ্রেয়া কিছুটা ভয় পেলেও সে একটু সাহস সঞ্চয় করে সেদিকে এগিয়ে যায়। এই আকাশ, তাড়াতাড়ি এইদিকে আয়, দেখে যা, দেখে যা, রক্তিমকে কে বা কারা যেন খুন করে বাথরুমের ভেতরে ফেলে রেখে দিয়ে গেছে। এই আকাশ, শুনে যা, দেখে যা প্লিজ, দেখ রক্তিমকে। শ্রেয়ার চিৎকার শুনে আকাশ ছুটে যায় সেই দিকে। এ নিঘাত ডাইনিটার কাজ। এই ডাইনিটা দেখছি কাউকেই ছাড়বে না।
এরপর আকাশ ও সায়ন বাথরুমের ভেতর ঢুকতেই দুজনে বিস্ফারিত দৃষ্টিতে দেখে রক্তিম চৌবাচ্চার জলের মধ্যে হাত পা ছড়িয়ে পড়ে আছে। সেই একই দৃশ্য, তার চোখ খুবলে নেওয়া এবং সেখান থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। রক্তিমের নিথর মৃতদেহটা সেখানে পড়ে থাকতে দেখে আকাশ চিৎকার করে কেঁদে বলে ওঠে, রক্তিম, এ ভাই কি হলো তোর? রক্তিম! এই আকাশ, কোয়েল তো রক্তিমকে ডাকতে এসেছিল ফার্ম হাউসের ভিতরের থেকে। ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। দাঁড়া আকাশ, আমি খুঁজে দেখছি কোয়েল কোথায় গেল। আমি আপনার সঙ্গে কোয়েলকে খুঁজতে যাব। চলুন চলুন, আমিও যাব। কোয়েল দেবী, ও কোয়েল দেবী, আপনি কোথায়? আকাশ আপনাকে খুঁজছে, যে আপনি কোথায় আছেন? প্লিজ বেরিয়ে আসুন। এই কোয়েল, কোয়েল তুই কোথায়? আমাদের দেখা দে প্লিজ। কোয়েলের নাম ধরে চিৎকার করতে করতে দুজন যখন গ্রামের অন্ধকার রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সায়নের চোখ যায় একটা ভাঙা কুঁড়ে ঘরের দরজার দিকে, এবং ভাঙা কুঁড়ে ঘরের দরজার দিকে সায়নের চোখ যেতেই সায়ন বলে ওঠে, ভাঙা কুড়ে ঘরের দরজার সামনে একটা পা দেখা যাচ্ছে না? আপনি কি কিছু বললেন? সায়ন সেদিকে আঙুল দেখিয়ে শ্রেয়াকে বলে, আচ্ছা শ্রেয়া, দেখতে পাচ্ছেন ভাঙা কুড়ে ঘরের সামনে একটা পা দেখা যাচ্ছে না মানুষের? হ্যাঁ তাই তো, মানুষের পাই তো দেখে মনে হচ্ছে, কিন্তু ওটা কার পা বলুন তো? চলুন তো গিয়ে দেখি ওই ভাঙা কুড়ে ঘরের সামনে কে পড়ে আছে। এই কথা বলে দুজনে ভাঙা কুঁড়ে ঘরের দরজার সামনে এগিয়ে যেতেই বিস্ফারিত দৃষ্টিতে যা দেখে, কোয়েলের শরীরটাকে কে বা কারা যেন টুকরো টুকরো করে ফালা ফালা করে কেটে ওই ভাঙা কুঁড়ে ঘরের ভেতরে ফেলে রেখে গেছে। কোয়েলের ছিন্ন ভিন্ন মৃতদেহটাকে দেখে শ্রেয়া কাঁদতে কাঁদতে আকাশের উদ্দেশ্যে চিৎকার করে বলে ওঠে, দেখে যা, রক্তিমের মতো কোয়েলকেও কিবা করা যেন কোন করে রেখে গেছে ভাঙা কুড়ের ভেতরে। ইতিমধ্যে শ্রেয়ার চিৎকার শুনে পুজোর জায়গা ছেড়ে গ্রামবাসীরা ভাঙা কুঁড়ে ঘরের সামনে ছুটে আসে, সঙ্গে আকাশও, এবং কোয়েলের মৃতদেহটা ছিন্ন ভিন্ন অবস্থায় কুঁড়ে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর পাগলের মতো কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, সায়ন, কি হলো রে? কোয়েলের কি অবস্থা হয়েছে রে সায়ন? ভাই তুই পরিষ্কার করে বল, ওদেরকে কে মারলো? কি হয়েছে সায়ন কোয়েলের? সায়ন কিছু বলছিস না কেন রে? সায়ন বল না, কি হয়েছে? আকাশের কান্না দেখে সায়ন কিছুই বলে না, উল্টে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। গ্রামবাসীদের মুখে ডাইনি কথাটা আকাশের কানে যেতেই সে কান্না থামিয়ে চোখের জল মুছে সায়নকে বলে, গতকাল রাতে তুই একটা ডাইনির কথা বলছিলি, সে নাকি শ্রেয়াকে মেরে ফেলতে চাইছিল। এই ডাইনিটা কে রে রক্তিম? এই ডাইনির রহস্যটা কি? তুই তুই প্লিজ কিচ্ছু লোকাস না, খুলে বল এবার। আকাশের প্রশ্ন শুনে সায়নের মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, তুই আকাশ এখন শান্ত হ, তোকে তোকে আমি ডাইনিটার ব্যাপারে সব পরে খুলে বলবো। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। কোয়েল মারা গেছে, তুই এক্ষুনি ডাইনির সব কথা আমাকে খুলে বলবি, নইলে আমি কিন্তু থানায় গিয়ে মোড়ল মশাইয়ের নামে এক্ষুনি অভিযোগ করব, উনি খুন করেছে। স্যারজি, এরা আপনাকে কোনোদিনও ডাইন রহস্যের কথা বলবে না। আজ এই গ্রামের মানুষ আর বাইরে থেকে এই গ্রামে যারা ঘুরতে আসে তাদের প্রাণহানি ঘটেছে শুধুমাত্র এই মোড়ল বিহারীলালের 20 বছর আগে একটা পাপ কাজ করার জন্য। বিহারীলাল 20 বছর আগে যে পাপ কাজটা করেছিল তার খেসারত আজও এই গ্রামের বাসিন্দাদের দিয়ে যেতে হচ্ছে, সঙ্গে বাইরে থেকে যারা এই গ্রামে ঘুরতে আসে তাদেরকেও। তাই তো সায়নবাবু? আকাশের কানে এই কথাগুলো ভেসে আসতেই সে তাকিয়ে দেখে সেই জিপ গাড়ির ড্রাইভার গ্রামের রাস্তা দিয়ে তাদের দিকে এগিয়ে আসছে।
হ্যাঁ। এরপর জিপ গাড়ির ড্রাইভারটির মুখ থেকে এই কথা শুনে আকাশ বলে ওঠে, আরে আরে ড্রাইভার সাহেব, আপনি এখন এখানে কি ব্যাপার? তোমাদেরকে কাল গাড়ি করে এই অভিশপ্ত গ্রামে ছেড়ে দেওয়ার পর থেকে আমার মনটা খুব গাইছিল জানো। শুধু মনে হচ্ছিল তোমাদের সঙ্গে কিছু একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। তাই আমি থাকতে না পেরে এই গ্রামে চলে আসি, আর এসে দেখি আর শুনি তোমাদের এই অবস্থা। তাহলে আমার মন ঠিকই গাইছিল। আমি আজ এই গ্রামে এসে ভুল কিছু করিনি। তা আপনাদের সবাইকেই তো দেখছি। আমাদের সেই স্বনামধন্য মোড়ল মশাই কোথায়? তাকে তো কোথাও দেখছি না। তিনি 20 বছর আগে যে পাপ কাজটি করেছিলেন, আর তার খেসারত আজও আপনাদের দিতে হচ্ছে। ড্রাইভার সাহেব, পাপ কাজটা কি, কার জন্য এসব হচ্ছে? সব একটু পরেই জানতে পারবেন। একটু অপেক্ষা করুন আকাশবাবু। কি হলো বিহারীলাল বাবু, বেরিয়ে আসুন। আর কত লুকিয়ে থাকবেন? এবার বেরিয়ে এসে বলুন আপনার পাপ কাজের কথা। যে পাপ কাজটি আপনি 20 বছর আগে এই গ্রামের এক নিরীহ অবলা মেয়ের সঙ্গে করেছিলেন, সেই মেয়ের মৃত্যুর জন্য তার খেসারত আজও এই গ্রামের বাসিন্দাদের দিতে হচ্ছে। জিপ গাড়ির ড্রাইভারটির এই কথা শুনে গ্রামবাসীদের ভিড় ঠেলে এগিয়ে আসে গ্রামের মোড়ল। মহেশ্বর বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে 20 বছর আগে যে অন্যায় আমি করেছিলাম এই গ্রামের একটি মেয়ের সঙ্গে, সেই অন্যায়ের কথা আমি আজ এই সমস্ত গ্রামবাসীদের সবার সামনে, আপনাদের সামনে সব খুলে বলবো। এই কথা বলে বিহারীলাল বাবু বলতে শুরু করে আজ থেকে সে 20 বছর আগে কি কি অন্যায় করেছিল এই গ্রামের একটি মেয়ের সঙ্গে। আজ থেকে 20 বছর আগে রিকিয়া বলে 16-17 বছরের বাচ্চা মেয়ে তার ভাই তামান্নাকে নিয়ে আমার কাছে আসে। বলে যে রিকিয়া আমার পায়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে বলে, মোড়ল মশাই, আমাকে আর ভাইকে আপনার কাছে একটু ঠাঁই দেবেন থাকার জন্য। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আরেকটা বিয়ে করে, আর সেই সৎ মা আমার আর ভাইয়ের কোনো দায়িত্ব নিতে পারবে না বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সঙ্গে বাবাও ছিল। দয়া করে আমাদের দুজনকে আপনার এই গ্রামে থাকতে দিন না, আর একটা কাজ দিন। কাজ না করলে যে টাকা পাবো না, আর টাকা না পেলে যে আমরা দুজনে না খেতে পেয়ে মরে যাব। রিকিয়ার এই কথা শুনে আমার খুব দয়া হলো। রিকিয়ার ভাই তামান্নাকে দেখে আমি নিজে ওদের দুজনে থাকার জন্য আমাদের এই গ্রামেরই শেষ প্রান্তে একটা ঘর তৈরি করিয়ে দিই লোক দিয়ে। রিকিয়াকে আমার গিন্নির হাতে এই টুকটাক বাড়ির কাজ করার জন্য, আর ওই মাঠ থেকে ধান চাষ হয়, ধান হয়ে আসতো, সেইগুলো কেটে আমার বাড়ির ধানের গোলাতে রাখার জন্য ওকে কাজে নিযুক্ত করি। ওর ভাই ছোট ছিল, তাই ওকে আর কোনো কাজ দিইনি। রিকিয়া যখন আমার বাড়িতে কাজে আসতো, ওর ভাইটাকে সঙ্গে করে আনতো, আর সারাদিন আমার ছোট ছেলেটার সঙ্গে থাকতো আর খেলা করতো। রিকিয়া আমার বাড়িতে কাজকর্ম করে দিন বেশ ভালোই কাটাচ্ছিল। এরপর দেখতে 1.5 বছর কেটে যায়। 1.5 বছরের মাথায় আমার বড় ছেলে কিষানজিৎ কলকাতা থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। আমার বড় ছেলে কিষান ওই কৃষিবিদ্যা নিয়ে কলকাতার একটা নামী কলেজে পড়তে গিয়েছিল। কিষানজিৎ এই গ্রামে ফেরার পরপরই রিকিয়ার সঙ্গে কিষানের গণ্ডগোলটা বাঁধে, আর আমি তখনই রিকিয়ার সঙ্গে ঘোর অন্যায় কাজটা করে ফেলি। আপনার ছেলে কিষানের সঙ্গে রিকিয়ার কি গন্ডগোল হয়েছিল বিহারীবাবু? জিপ গাড়ির ড্রাইভারটি ওরফে মহেশ্বর চক্রবর্তীর মুখে এই প্রশ্ন শুনে বিহারীলাল আবার ধীরে ধীরে বলতে থাকে, আমার ছেলে কিষান আমার অলক্ষ্যে আমার জমি থেকে যেসব ধান চাষ হতো সেগুলো চুরি করতো। কলকাতায় গিয়ে নানা ধরনের ধানের বড় বড় ব্যবসায়ীদের কাছে আমার জমির চুরি করা ধানগুলো চড়া দামে বিক্রি করত। প্রচুর টাকা উপার্জন করতো, আর সেই সব টাকা পয়সা ওড়াতো এই নানা রকমের আজে বাজে কাজে। একদিন কিষানের এই ধান চুরির কথা রিকিয়া জেনে যায়। সেই দিনটা ছিল
এই আজকের মতোই মা ধনেশ্বরীর পুজো। ওই দিন গ্রামে পুজো থাকার জন্য রাতে ওর ভাইকে নিয়ে বাড়ি ফেরেনি। পুজোর কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই তাই আমার স্ত্রী ওকে রাত্রিটা আমার বাড়িতে থেকে যেতে বলে, পরের দিন বিকেলে ফিরতে বলে। রিকিয়া আমার স্ত্রীর কথায় আমার বাড়ি সেই দিন রাতটা থেকে যায় ওর ওই ভাইটাকে নিয়ে। এরপরও সেই দিন রাতে পুজোর কয়েকটা বাসন আমার বাড়ির পিছনে কুয়োর তলায় মেজে ধুয়ে নিয়ে যখন বাড়ির ভিতরে আসছিল, আমার বাড়ির পিছনে আমার একটা বিরাট ধানের গোলা আছে। সেই ধানের গোলার পিছন থেকে এই কাদের যেন ফিস ফিস করে কথা বলার আওয়াজ পায়, এবং সেই ফিস ফিস করে কথা বলার আওয়াজ শুনে রিকিয়া দাঁড়িয়ে পড়ে। সেখানে আর কান পেতে শোনে যে আমার ছেলে কিষান কাদের যেন ফিস ফিস করে বলছে, এই শোন, আজ রাতেই কিন্তু আমাদের এই কাজটা সারতে হবে। এই যে বড় ধানের গোলাটা দেখছিস, এই ধানের গোলার মধ্যে আজকের পুজো করা অনেক অনেক ধান বোঝাই করা আছে। এই ধানগুলি যদি আজ রাতের মধ্যে কলকাতায় বড় বড় ব্যবসায়ীদের কাছে পাচার করে দেওয়া যায়, অনেক টাকা পাবো আমরা। এই কথা রিকিয়ার কানে যেতেই ও সঙ্গে সঙ্গে আমার কাছে ছুটে আসে। ছুটে এসে চন্দনের সব পরিকল্পনা আমাকে বলে। আমি আমি রিকিয়ার কথা শুনে ওর একটা কথাও বিশ্বাস করিনি, উল্টে ওকে নিয়ে খুব বকাবকি করি। আর ওকে আর ওর ভাইকে সেই রাতে আমি বাড়ি থেকে বের করে দিই, বলি যা যা, আমার বাড়ি মুখ কোনোদিন হবি না। এরপর আমি কিষানকে ধান কলকাতায় পাচার করার ব্যাপারটা জিজ্ঞেস করায় ও এড়িয়ে যায় আমার কথায়। রিকিয়া যে ওর ধান চুরি করার ব্যাপারটা জেনে গিয়েছে আমার কাছে বলেছে, সেই সম্পূর্ণ রাগটা রিকিয়ার উপর গিয়ে পড়ে, এবং রিকিয়াকে কিভাবে মিথ্যে বদনাম দিয়ে গ্রাম থেকে তাড়ানো যায় সেই পরিকল্পনা কিষানজিৎ রাত দিন চিন্তা করতে থাকে। আর সেই পরিকল্পনার ফাঁদে পড়ে আমি এত বড় পাপ কাজটা করে বসি। কিষানের পরিকল্পনাটি ছিল খুবই ভয়ঙ্কর, আর ওই বাজে পরিকল্পনার জন্য সে আমার ফসলের এত বড় ক্ষতি হয়েছে আমি পরে বুঝতে পারি। রিকিয়াকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার 2 সপ্তাহ পর একদিন রাতে একটা পোড়া গন্ধে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানার উপর উঠে বসি। কোথা থেকে আসছে গন্ধটা? আমি বিছানা ছেড়ে উঠে ঘরের জানলার কাছে গিয়ে খুলতে দেখি আমার বাড়ির পিছনে যে বড় ধানের গোলাটা ছিল তাতে দাউ দাউ করে আগুন চলছে। আমি ধানের গোলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসি। কে আগুন লাগাতে পারে? এই যে আমার চিৎকারে আমার স্ত্রী কিষান বাড়ির ভেতর থেকে ছুটে আসে, আর ধানের গোলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কিষান রাগের মাথায় দাঁতে দাঁত চেপে বলে, বাবা, কি আগুন লাগিয়েছে বুঝতে পারছো না? যাকে কদিন আগে তোমরা বাড়ির কাজ থেকে ছাড়িয়ে দিলে সে। আমি কিষানের কথা শুনে বলে উঠি, রিকিয়া? হ্যাঁ হ্যাঁ, রিকিয়া। ওই রিকিয়া ডাইনি তোমার চরম সর্বনাশ করেছে। তুমি ওকে তোমার বাড়ির কাছ থেকে ছাড়িয়ে দিয়েছো বলে সেই রাগে অপমানেও ওই জঘন্যতম অপরাধটা করছে। কিষান এই কথা শুনে আমি বলি যে তুই তখনই লোক নিয়ে গিয়ে রিকিয়াকে তুলে আন। ও যেমন আজ আমার ধানের গোলা পুড়িয়ে এতগুলো ধান নষ্ট করেছে আর আমার ব্যবসার এত বড় ক্ষতি করেছে, তার খেসারত ওকে দিতেই হবে। আমার কথা শুনে কিষান গ্রামের কিছু লোকজনকে নিয়ে রিকিয়ার বাড়িতে যায়, ওকে তুলে আনে। রিকিয়াকে কিষান তুলে আনার পর আমি ওর হাত পা বেঁধে ওকে বেধড়ক মারধর করি। এই গ্রামে সবার সামনে বলি যে, শালি তুই আমার ধানের গোলা পুড়িয়ে আমার এত বড় সর্বনাশ কেন করলে? আমি তোর কি সর্বনাশ করেছিলাম? রিকিয়া তখন কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়ে বলে, মোড়ল মশাই, আপনি বিশ্বাস করুন, আমি আপনার ধানের গোলায় আগুন লাগাইনি। আমাকে মিথ্যে বদনাম দিচ্ছে আপনার ছেলে। আপনি দেখুন গিয়ে, আপনার ছেলেই হয়তো এই জঘন্যতম কাজটা করেছে। আমি রিকিয়ার এই কথা শুনে কিষানকে মেয়েকে বড় ক্ষেতের মাঝখানে ওই বড় বাঁশের খুঁটিটা দেখতে পাচ্ছিস,
ওই 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 বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখ, বেঁধে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দে। আমি কিষানকে এই কথা বলি, এই মেয়ে বেঁচে থাকলে আমার ধানের ব্যবসার এই গ্রামের লোকেরা যারা দিনের পর দিন ফসল ফলাচ্ছে তাদের আর আমার ফসলের বিরাট ক্ষতি করে দেবে, বিরাট ক্ষতি। আমার এই কথা শুনে রেখে আমার পায়ে কাঁদতে কাঁদতে হাত জড়ো করে বলে, মোড়ল মশাই, আপনি এভাবে আমার প্রাণ কেড়ে নেবেন না। আমি যদি মরে যাই আমার ভাইটার কি হবে? আমি আপনাকে কথা দিচ্ছি, আজ এক্ষুনি আমি আমার ভাইকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কখনো এই গ্রামে ফিরবো না, কখনো না। আমি রেখে আর একটা কথাও কানে তুলি না। আমি আর কিষান মিলে ওকে বেধড়ক মারতে মারতে বাঁশের খুঁটিটার সঙ্গে বাঁধি, বেঁধে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে আমি এই দুটো হাত দিয়ে রেখে আর গায়ে আগুন ধরিয়ে দিই। আর ওকে আগুনে জ্বলে পুড়ে ছটফট করতে মরতে দেখে আমি আর আমার ছেলে হাসতে থাকি। অন্যদিকে রেখে আর জ্বলন্ত আগুনের ভিতরে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রিকিয়া মারা যাওয়ার 1 মাস পর কিষান আমারই কি একটা ব্যবসার কাজে শহরে এসেছিল এবং সেই দিনই ব্যবসার কাজ মিটিয়ে গ্রামে ফেরার কথা ছিল, কারণ আমাদের গ্রাম থেকে সিকিম শহরে আসতে 3-4 ঘন্টা সময় লাগতো। কিষান সেই রাতে শহর থেকে ব্যবসার কাজ মিটিয়ে ফিরল না। আমি আমার গিন্নি ভাবলাম কি জানি ব্যবসার কাজে হয়তো কোথাও আটকে গেছে, তাই থেকে গেছে শহরে রাতটা। পরের দিন সকালে আমার বাড়ির সামনে গ্রামের কিছু লোকজনের কোলাহলের আওয়াজে আমার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতে আমি দৌড়ে বাড়ি বাইরে আসি। গ্রামের কিছু লোকজনকে সঙ্গে নিয়ে গ্রামের দক্ষিণ দিকে একটা বড় পাহাড়ি গুহা পড়ে। সেই পাহাড়ি গুহার সামনে যেতেই দেখি আমার ছেলে কিষানের সারা শরীরটাকে কে বা কারা ফালা করে কেটে ছিঁড়ে গুহার সামনে ফেলে রেখে চলে গেছে। কিষানের ছিন্ন ভিন্ন মৃতদেহটা দেখে আমার স্ত্রী ওখানে জ্ঞান হারায়। কিষানকে এইভাবে নৃশংসভাবে খুন হতে দেখে আমি ভাবি যে ও যে আমার ধান চুরি করে কলকাতায় যাদের হাতে দিয়ে আসতো, পাচার করতো, তাদেরই মধ্যে কেউ হয়তো এই কাজটা করেছে। কিন্তু এই ভাবনা আমার ভুল ছিল, কারণ কিষান মারা যাওয়ার 1 মাস পর গ্রামে আরও একটা দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক ঘটনা। আমার এই গ্রামের একটা মেয়ের সঙ্গে, মেয়েটার নাম ছিল নয়না। এই নয়নার বাবা আমার কাছ থেকে 5 বিঘা জমি কিনে সেই জমিতে নিজের চাষ করত। বাপে মেয়েতে কষ্ট করে নিজের ফসল ফলিয়ে সেই ফসল বাজারে বিক্রি করত। সন্ধেবেলায় আমি আমার বাড়ির বারান্দায় বসে আমার ছোট ছেলেটাকে পড়াচ্ছিলাম। ঠিক সেই সময় নয়নার বাবা অমিয় বাবু আমার বাড়িতে এসে বললেন, বড়মশাই দেখুন না, সন্ধে হয়ে গেল, নয়নাটা এখনো কাজ থেকে বাড়ি ফেরেনি। আমি ক্ষেতের ধারে গেলাম যে ওইখানে আসে কিনা গিয়ে দেখি, কিন্তু গিয়ে দেখি খেতেও নেই। আচ্ছা বড়মশাই, আমার মেয়ে নয়নাটা কোথায় গেল বলুন তো? আমি নয়নার বাবার কথা শুনে জিজ্ঞাসা করি যে আপনার মেয়ের কি জমির কাজ ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ছিল? আমার কথা শুনে অমিয় বাবু বলে, না মোড়ল মশাই, আমার মেয়ে বাইরে কোনো কাজে বা কোথাও ঘুরতে গেলে আমাকে ভুলে যায়, কিন্তু আজ কোথায় গেল বলুন তো? এদিকে সন্ধে পার হয়ে রাত হতে চললো, নয়না বাড়ি ফিরছে না দেখে আমার গিন্নি যে কান্নাকাটি জুড়ে দিয়েছে ইতিমধ্যেই। আমি অমিয় বাবুর কথা শুনে সঙ্গে সঙ্গে ওনার জমির কাছে যেতে দেখি আমার ছেলে কিষানের মতো নয়নাকেও কে বা কারা খুন করে দেহটাকে ফালা করে কেটে রেখে চলে গেছে। নয়না মারা যাবার পর 2-3 দিন ছাড়াই এই গ্রামের বাসিন্দাদের ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার হতো এই গ্রামের নানান জায়গা থেকে। গ্রামে যখন এইরকম ভয়াবহ ঘটনা ঘটতে লাগলো, পর এক এক করে লোক মারা যেতে লাগলো, আমি বুঝতে পারলাম যে রিকিয়া ফিরে এসেছে আর ওর অতৃপ্ত প্রেতাত্মা এইভাবেই প্রতিশোধ নিচ্ছে। ওর মৃত্যুর
আগে যে কথা আমাকে বলেছিল সেই কথাও রেখেছে, তাই সে আজও এইরকম করে চলেছে। রিকিয়া শুধু এই গ্রামের মানুষদের মেরে ক্ষান্ত হয়নি, এই গ্রামে আকাশ স্যারের মতো যারা বেড়াতে এসেছিল তাদেরকেও রিকিয়া মেরেছে। বিহারীলালের কথা শেষ হতেই সায়ন জিপ গাড়ির ড্রাইভার মানে মহেশ্বর বাবুর দিকে তাকিয়ে বলে ওঠে, ঠাকুর মশাই, রিকিয়া আমার স্ত্রী ইরাকেও মেরে ফেলেছে। আজ থেকে 1 বছর আগে আমি ইরাকে রিকিয়ার অতৃপ্ত প্রেতাত্মার হাত থেকে বাঁচাতে পারিনি, জানেন? সায়ন ও বিহারীলালের সব কথা শুনে মহেশ্বর চক্রবর্তী বলেন, আচ্ছা বিহারীলাল বাবু, রিকিয়া মারা যাওয়ার পর ওর ভাই তমান্নার কি হলো? ও কি বেঁচে আছে এখনো? রিকিয়ার ভাই তামান্না বেঁচে আছে, কিন্তু চোখের সামনে দিদিকে ওইভাবে আগুনে জ্বলে পুড়ে মরতে দেখেও পাগল হয়ে গেছে। ও এখন এই গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। বিহারীলালের এই কথা শুনে মহেশ্বর বাবু কিছুই বলে না, শুধু গম্ভীর গলায় ওদের দুজনের আর সারা গ্রামবাসীদের উদ্দেশ্যে বলে, রিকিয়ার অতৃপ্ত আত্মা মুক্তি না পেয়ে ও ধীরে ধীরে পিশাচে পরিণত হচ্ছে। ওকে এবার মুক্তি দেওয়া দরকার, না হলে ও এই গ্রামকে পুরো ছাড়খাড় করে দেবে। ওর মুক্তির জন্য আজ এক্ষুনি এই গ্রামে একটা যজ্ঞ করতে হবে। আপনারা সবাই রাজি তো? মহেশ্বর চক্রবর্তীর কথা শুনে বিহারীলাল বাবু বলে ওঠেন, মহেশ্বর বাবু, রিকিয়ার অতৃপ্ত আত্মা মুক্তির জন্য আমাকে কি করতে হবে? আপনি বলুন কি করতে হবে। প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে, কারণ আপনি ওকে নিজের হাতে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছেন। মহেশ্বর চক্রবর্তীর মুখে প্রায়শ্চিত্তর কথা শুনে বিহারীলাল কাঁদতে কাঁদতে বলে, আমি রাজি প্রায়শ্চিত্ত করতে। এই গ্রামের বাসিন্দাদের সুরক্ষা করার জন্য আপনি যা বলবেন আমি রাজি, আপনার কথায়। আচ্ছা ঠিক আছে, আমি যা যা কাজ আপনাকে করতে বলবো যজ্ঞের সময় আপনি সেই রকমভাবে কাজগুলো করবেন, তাহলে রিকিয়ার অতৃপ্ত প্রেতাত্মা মুক্তি পাবে চিরদিনের মতো। আর হ্যাঁ আরও একটা কথা, রিকিয়ার কোনো ব্যবহার করা জিনিস আপনি আমাকে এনে দিতে পারবেন বিহারীবাবু? রিকিয়ার ব্যবহার করা কোনো জিনিস? আচ্ছা আমি ওর বাড়িতে লোক পাঠিয়ে দেখছি ওর বাড়ি থেকে কোনো ব্যবহার করা জিনিস পাওয়া যায় কিনা, এখন আমি দেখছি। এরপর মহেশ্বর বাবুর কথা অনুযায়ী বিহারীলাল বাবু গ্রামের লোকজনকে নিয়ে রিকিয়ার বাড়ির দিকে যায় এবং রিকিয়ার বাড়িতে গিয়ে রিকিয়ার দুটো ছেঁড়া শাড়ি নিয়ে আসে। দেখে মহেশ্বর বাবু ইতিমধ্যেই যজ্ঞের আসর সাজিয়ে বসেছেন। এরপর তার হাতে সেই ছেঁড়া শাড়ি দুটো তুলে দেয়। এরপর যজ্ঞবেদীর দিকে আঙুল দেখিয়ে মহেশ্বর বাবু বলেন, দেখুন তো বিহারীলাল বাবু, যজ্ঞবেদীর সামনে একটা ছোট মাটির উনুন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ মহেশ্বর বাবু, কিন্তু মাটির উনুন দিয়ে কি করব আমি? বলছি ওই মাটির উনুনে সিদ্ধ ভাত আর রিকিয়া কি তরকারি খেতে ভালোবাসতো? ও খুব এঁচড়ের তরকারি খেতে ভালোবাসতো। আমি যতক্ষণ যজ্ঞ করব আপনি ওই মাটির উনুনে সিদ্ধ ভাত আর একটা গোটা এঁচড়ের তরকারি রান্না করবেন রিকিয়ার জন্য নিজের হাতে। তারপর আমার যজ্ঞ শেষ হলে আমি যজ্ঞবেদীর সামনে আপনাকে ডাকবো, আপনি ওই খাবারগুলো রিকিয়ার নামে সমর্পণ করবেন। তাহলেই আপনার পাপের প্রায়শ্চিত্ত করা হবে রিকিয়ার উপর থেকে, বুঝলেন? আচ্ছা ঠিক আছে মহেশ্বর বাবু, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপর মহেশ্বর বাবু যজ্ঞ শুরু করার সাথে সাথে বিহারীলাল জ্বলন্ত উনুনের সামনে বসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। রিকিয়ার জন্য সিদ্ধ ভাত আর গোটা একটা এঁচড় কেটে সেই এঁচড়ের তরকারি রান্না করতে শুরু করে। কিন্তু বিহারীলাল বাবু রান্না করতে করতে মনে হয় তার চারপাশে যেন অদৃশ্য কেউ একজন ঘুরে বেড়াচ্ছে আর হিস হিসে গলায় বলছে, মোড়ল মশাই, আপনি কি ভেবেছেন আপনার পাপের প্রায়শ্চিত্ত করে আমার অতৃপ্ত আত্মাকে চিরমুক্তি দেবেন? সেটা তো হচ্ছে না।
আমি এই গ্রামেই থাকবো, আর এই গ্রামকে ধ্বংস করে তবেই যাব। বিহারীলাল বাবুর চারিদিক থেকে এই কথাগুলো তার কানে ভেসে আসতেই তার বুঝতে অসুবিধে হলো না যে রিকিয়ার অতৃপ্ত প্রেতাত্মা ওকে এই কথাগুলো বলছে। এছাড়া বিহারীলাল বাবু যখন উনুনে রান্না করছিল, কে যেন উনুনের আগুন বারবার নিভিয়ে দিচ্ছিল, আর ভাত রান্না করার সময় কোত্থেকে ভাতের মধ্যে জল এসে পড়ছিল। এই রকম বারবার কাজে বিঘ্ন ঘটায় সব শেষে বিহারীলাল বাবু কোনো রকমের সিদ্ধ ভাত আর গোটা এঁচড়ের তরকারি রান্না শেষ করে নিজের হাতে। তেজস্বিনাদিতমস্তু মা বিদ্বিষাবহি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অন্যদিকে মহেশ্বর বাবু মন্ত্র উচ্চারণ শেষ করে যজ্ঞবেদের জ্বলন্ত আগুনে ঘিয়ের আহুতিটা দেয় এবং একটা প্রণাম করে বিহারীলাল বাবুর দিকে তাকিয়ে বলে, আপনার রান্নার কাজ শেষ হয়েছে বিহারীলাল বাবু? হ্যাঁ হ্যাঁ চক্রবর্তী মশাই, আমার রান্নার কাজ সম্পন্ন হয়েছে। রান্না করা খাবারগুলো যজ্ঞবেদীর সামনে নিয়ে আসুন। মহেশ্বর চক্রবর্তীর কথা অনুযায়ী বিহারীলাল বাবু রান্না করা খাবারগুলো যজ্ঞবেদীর সামনে তুলে রাখতেই মহেশ্বর বাবু বলেন, এই যে বড় কলা পাতাটা দেখেছেন, ওই কলা পাতার মধ্যে আপনার রান্না করা ওই সিদ্ধ ভাত আর এঁচড়ের তরকারিটা একসঙ্গে মেখে একটা মণ্ড তৈরি করুন। তারপর বিড়বিড় করে রিকিয়ার 3 বার নাম নিয়ে ওই কলা পাতার উপর রাখুন। এইভাবে 20টা ভাত আর এঁচড়ের তরকারির মণ্ড তৈরি করুন আর রিকিয়ার নামে 3 বার করে নিয়ে কলা পাতার উপর রাখুন। কাজটা সম্পন্ন হলে ভাতের মণ্ড সমেত কলা পাতাগুলো গ্রামের শেষ প্রান্তে মাটিতে পুঁতে দিয়ে আসুন, আর সেই সঙ্গে রিকিয়ার এই ছেঁড়া শাড়ি দুটো ওর সঙ্গে পুঁতে দিয়ে আসুন। তাহলেই আপনার ওই 20 বছর আগের পাপটা তার প্রায়শ্চিত্ত হবে। এরপর মহেশ্বর চক্রবর্তীর কথা অনুযায়ী বিহারীলাল তার সিদ্ধ ভাতের সঙ্গে এঁচড়ের তরকারি মেখে একটা মণ্ড তৈরি করে রিকিয়ার 3 বার নাম নিয়ে 20 বার কাজটা সম্পন্ন করে। কাজটি সম্পন্ন হওয়ার পর ভাতের মণ্ড সমেত কলা পাতাগুলো নিয়ে আর রিকিয়ার ছেঁড়া দুটো শাড়ি নিয়ে গ্রামের শেষ প্রান্তে চলে যায় সে। এবং গ্রামের শেষ প্রান্তে একটা বড় ঝাঁকড়া কমলা লেবুর গাছ ছিল। ওই গাছের নিচে ওই জিনিসগুলো পুঁতে দিয়ে যখন পেছন ফিরে চলে আসতে যাবে, হঠাৎ সেই সময় কোথাও জোরালো হাওয়া বাতাস নেই। সেই ঝাঁকড়া বড় কমলা লেবুর গাছটা দুমড়ে মুচড়ে মরমর শব্দ তুলে ভেঙে পড়তেই মহেশ্বর বাবু সেই ভাঙা কমলা লেবুর গাছের দিকে তাকিয়ে বলে ওঠেন, বিহারীলাল বাবু, আপনার আর কোনো চিন্তা নেই। এবার রিকিয়ার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্তি পেয়েছে। ওর অশুভ ছায়া এই লাচুং গ্রাম থেকে চিরদিনের মতো মুক্তি পেয়েছে। মহেশ্বর বাবুর মুখ থেকে এই কথা শুনে বিহারীলালের ঠোঁটের এক কোণে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে, কিন্তু মুখে কিছু বলে না। এরপর আকাশের দিকে তাকিয়ে বলে, কাল তুমি আর তোমার বান্ধবী সকালে তৈরি হয়ে থেকো। আমি তোমাদেরকে আমার জিপ গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। ঠাকুরমশাই, আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি ড্রাইভার ভেবে আপনাকে কতই না খারাপ কথা বলেছি। আপনি যে এত বড় মাপের তান্ত্রিক তা তো আমি জানতামই না। ক্ষমা করুন। আরে না না, মানুষ মাত্রই ভুল চুক হয়। আমি তোমার অপমানের কিছুই মনে করিনি। আমি যে তোমাদের দুজনকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করতে পেরেছি এ আমার চরম সৌভাগ্য বলতে পারো। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, বুঝলে? আমি তোমার বাকি 2 বন্ধুকে ওই ডাইনির কবল থেকে বাঁচাতে পারলাম না। এর জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও আকাশ। না না, এতে ক্ষমা করার কি আছে ঠাকুরমশাই? ভগবান আমার ভাগ্যে যেটা লিখে দিয়েছেন সেটাই ঘটেছে, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো ঠাকুরমশাই, আপনি রিকিয়ার সম্পর্কে এত কিছু জানলেন কি করে? আপনি তো গাড়িতে আস্তে আস্তে আমাদের এত কিছু যে ঘটনাগুলো ঘটেছে এসব তো কিছুই বলেননি আগের দিন। আচ্ছা, রিকিয়া কি আপনার কেউ হয় ঠাকুরমশাই?
আকাশের মুখে এই প্রশ্ন শুনে মহেশ্বর চক্রবর্তী আকাশের দিকে একটা শান্ত দৃষ্টি দিয়ে তাকায় আর গম্ভীর গলায় বলে, রিকিয়া হলো আমার আগের পক্ষের মেয়ে, মানে আমার প্রথম স্ত্রীর সন্তান। মহেশ্বর চক্রবর্তীর মুখ থেকে এই কথা শুনে আকাশ, সায়ন ও বিহারীলাল বাবু এরা তিনজন পরস্পরের মুখের দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে কিছুই বলে না।